আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তোর একটা ছবি তুলি, ভালো হয়ে বস। মামাতো বোনেরা বিভিন্ন স্টাইল শিখিয়ে দিল। তন্নি হেসে হেসে ছবি তুলল। আয়নায় সে নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছে। ত্রিনয় দেখলে খুব খুশি হতো। তন্নিকে আজ সত্যি সত্যি সুন্দর লাগছে। অপরূপ চাঁদের রূপ তার, অঢেল সৌন্দর্য, টানা আঁখি, গোলাপি ঠোঁট, হালকা ফোলা ফোলা গাল, হরিণী ব্যাকুল নজর, চোখের পাপড়িগুলো ঘন, বেশ লম্বা চুল। গ্রামের মেয়েদের আর যাই হোক লম্বা চুল থাকে, ওকে বাইরে নিতে হবে। নিয়ম অনুসারে কনে বিয়ের আগের দিন থেকে নিজের ছায়ায় পা দিতে পারবেন না, অর্থাৎ ওকে কোলে করে নিতে হবে। ছেলেদের মধ্যে সব থেকে বড় আরাফ। ওকে ডাকা হলো। আরাফ ঘরে এসে থমকে দাঁড়ালো, তারপর বুকে হাত দিয়ে বলল, তোকে পরীর মতো লাগছে তন্নি। তিন্নয় শিকদার তোকে এখন দেখলে নিশ্চয়ই মরে যেত। তোমার কাছে তো ফোন আছে, ওনাকে একটা ভিডিও কল দাও। তন্নির কথা শুনে সবাই হেসে ফেলল। সাগর জানালো সে ছবি দিয়ে দেবে, ওখানেই দেখতে পারবে। আরাফ কোলে নেবে না, থাকুক। গ্রামের নিয়ম, ছেলে হয়ে মেয়েকে কোলে নিবে কিভাবে? তার তার যুক্তির কাছে কারোর কথা টিকলো না। তন্নিকে তাই হেঁটে হেঁটেই যেতে হলো। মেয়েরা মাথার উপর ওড়না ধরেছে, লাল ওড়না। তারপর সেখানে বেশ অনেকক্ষণ ধরে ছবি তোলা হলো। বাকি সব মেয়েরা ভারী সাজগোছের সাথে হলুদ শাড়ি পরেছে, ওদের গায়ে আর্টিফিশিয়াল ফুলের গয়না। সবাই তন্নির সাথে বসে বসে ছবি তুলল। এবারে গায়ে হলুদের পালা। বড়রা একে একে ওকে হলুদ ছুঁয়ে দিল। তন্নি বেশ হাসছে, সাদা গালগুলো হলুদের ছোঁয়ায় হলুদ হয়ে গেছে। মা বাবা যখন এলো তখন সব নীরব। আশেপাশে কোথাও নূরজাহান নেই, ওনাকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। তন্নি আসমা আর মইনুলের চেহারা দেখে কেঁদে ফেলল। সাজগোজ নষ্ট হয়ে যাবে বলে বেশি কাঁদলো না, সবকিছু থমথম করছে। ফয়সাল গিয়ে কোথা থেকে টেনে নূরজাহানকে নিয়ে এলো। উনি এসে দাঁড়িয়ে ছোটদের মতো হাউমাউ করে কেঁদে দিলেন। বাকিরা স্তব্ধ হয়ে গেছে। সব উল্লাসে হঠাৎ বাধা পড়ল, আনন্দের রেশটা আর নেই। তন্নি শব্দ করে কেঁদে উঠল নিজেও। দাদিকে কাছে ডাকলো দুই হাতে। তিনি এগিয়ে গিয়ে তন্নিকে জড়িয়ে ধরলেন, কাঁদতে কাঁদতে বললেন, বুবু, আমার বুবু, তোরে ছাড়া আমি কেমনে থাকবো? ও মইনুল রে, আমার পুতুলটারে তুই হাট খা, আমার পুতুল। দূর থেকে জড়িয়ে রাখা দুজনকে ভীষণ সুন্দর দেখায়, লিখে বর্ণনা করা যায় না। প্রচলিত একটা বহুল ব্যবহৃত বাক্য আছে, সন্তান হয় পেট থেকে, নাতি হয় কলিজার থেকে। কি অপরূপ উপমা! তন্নির শরীরটা ভীষণ কাঁপে। নূরজাহানের কান্না দেখে তার ভয় জাগে। বিয়ে কি এতটাই ভয়ের? কি আছে বিয়েতে? তন্নি আরো জোরে কাঁদলো। কান্নার কারণে সে কথা বলতে পারছে না, কিন্তু তার হঠাৎ কেন কান্না পাচ্ছে সেটাই সে বুঝতে পারছে না। বুকটা কেমন চিড়ে যাচ্ছে হঠাৎ করে, সবকিছু অসহ্য লাগছে। সে টেনে টুনে গয়না খুলে ফেলতে চাইল, তার আগে ওদেরকে আলাদা করে নিল সবাই। মেয়েটা ছটফট করছে এক প্রকার। নূরজাহানকে ঘরে নিয়ে এলো মহিলারা। তন্নির কাজিনরা বলল, কাঁদিস না তন্নি, তুই কাঁদলে আঙ্কেল আন্টিও তো কষ্ট পাবে তো। তন্নি শান্ত হয়ে চোখের জল মুছে নিল। শিলা বসেছে পাশে, সেও কেঁদেছে। ও বান্ধবীর মাথাটা নিজের কাঁধে তুলে নিল। আবারও হইচই শুরু হয়েছে। সবাই নাচবে এখন। প্রথমে মেয়েরা মিলে নাচছিল, গান বাজলো, লীলা বালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কে দিয়া সাজাই মোতরে। তারপর হিন্দি গান ছেড়ে দেয়া হলো। ছেলেরা মেয়েরা সবাই উল্লাস করে নাচলো। তন্নিরও নাচতে মন চাইলো, কিন্তু নববধূর নাচ দেখলে মুরব্বীরা ছিছি করবে। তাই সে স্টেজের ওপরেই পা তুলে বাবু হয়ে বসে রইল। অর্ধেক রাত পর্যন্ত নাচ গান শেষ করে সবাই মেহেদি দিতে বসলো। তন্নি দুই হাতের দুই পাশে কোনোই পর্যন্ত মেহেদি দেয়া হলো, হাতের নখেও। আবার শিলা একটু পায়েও দিয়ে দিল। মইনুল ইসলাম দিঘির পার হতে দেখলেন
গালে হলুদ মেখে শাড়ি জড়িয়ে গহনা পরে বিছানার মধ্যমণিতে চাঁদ বসে আছে, ওনার ঘরের চাঁদ। ছোট মেয়েটা কয়েকদিনেই কেমন হুট করে বড় হয়ে গেল। সেদিনও বাড়ি জুড়ে ছোটাছুটি করেছে। দুদিন আগেও জামরুল গাছের মগডাল থেকে মা বকতে বকতে নামিয়েছেন। বছর আগেও পুতুল বকে জড়িয়ে ঘুমিয়েছে মেয়েটা। মইনুল মার্কেট থেকে খুঁজে খুঁজে গোলাপি রঙের বড় পুতুল আনতেন। সেটা বুকে জড়িয়ে ঘুমিয়ে যাওয়া মেয়েটা আজকে জীবন্ত পুতুল সেজেছে। বুকটা ধুকপুক করে ভীষণ ব্যথায় জর্জরিত হয়ে যায়। পুরুষ মানুষ কাঁদে না, কাঁদতে পারে না। উনি একবার ভাবলেন বাড়িতে ঢুকতেই আব্বা বলে ডাক দেওয়ার মানুষটা আর থাকবে না। মোহনা তন্নির মতো না, কেউ কারোর মতো হয় না। এত কঠিন জগৎ সংসার আল্লাহ ভীষণ নিষ্ঠুরতা রেখিয়েছেন। পৃথিবীর এতটুকু নিয়মে এত আদরে বুকে জড়িয়ে মুখে মুখে খাইয়ে বড় করা কলিজার টুকরো কেউ পরের ঘরে যেতে হয়। মইনুল ইসলামের চোখগুলো লাল হয়ে আছে। দুটো রাত ধরে কাঁদেন আসমা। রাত জাগেন তন্নি, এখনই বুঝতে পারছেন না মানুষের এমন কষ্ট হওয়া উচিত না, যেটা প্রকাশ করা যায় না, যেটা বুকে জমে পাহাড় হয়ে যায়। মইনুল টের পেলেন ওনার বুকটাই ক্ষত হয়েছে, যেই ক্ষত কখনো পূরণ হবে না, কখনো না। কি সুন্দর দেখতে হয়েছে মেয়েটা। ওনার মেয়েটা এত সুন্দর কবে হলো? উনি এর আগে সেভাবে খেয়াল করেননি তো। মেয়েকে বধূর সাজে এত পরিপক্ক লাগার কথা না, তবুও লাগছে। বিয়ের পানিতে নাকি মেয়েদের সৌন্দর্য বাড়ে, নইলে এত এত মেয়ের ভিড়ে কেবল ওকেই কেন ফুটবে? কেন চোখ সরানো যাবে না? মইনুল চোখ ফিরিয়ে নিলেন। নজর না লেগে যায়। আনন্দ উল্লাসে কাটলো তন্নির গায়ে হলুদ। তন্নি আফরোজের নতুন জীবনের সূচনা লগ্নের খানিক অংশ। তারপরের দিন রবিবার 10 তারিখ, যথারীতি তন্নির বিয়ের দিন। চারপাশ মানুষজনে গমগম করছে। পাত্রের বাড়ি থেকে সকালে বিয়ের সাজগোজ পাঠানো হয়েছে। আনিকা সুন্দর করে সাজাতে জানে। তন্নিকে খুব জোরে সকাল সকাল গোসল করানো হলো। ভাবিরা সবাই মিলে করিয়েছে। তখন এক দফা কাদা ছোড়াছুড়ি খেলাও শেষ হয়েছে। তারপর সবাই গোসল করে খিচুড়ি খেতে খেতে সময় চলে গেছে। তখন দুপুর 12টা। রবিবারে বিয়ে কিছুটা বেমানান সবার কাছে। বিয়ে হবে মূলত শুক্রবারে, সুন্দর একটা বার। সেখানে রবিবার কেন? উদ্ভট। তন্নি বলেছে সেটা কেউ তখনও জানে না। তাকে সাজাতে বসানো হলো। টুকটুকে একটা গাঢ় লাল রঙের শাড়ি, পাড়টা ঘন কালো গাঢ় সবুজ, সেখানে সোনালি সুতোর কাজ। লাল শাড়িটা জুড়েও সোনালি কাজ ছড়িয়ে। ঘরের সাদা আলোতে সম্পূর্ণ শাড়ি ঝলমল করছে। ওদের সবার ভীষণ পছন্দ হলো। দোপাট্টাটাও টুকটুকে লাল। শাড়িটা তন্নিকে বেশ সুন্দর করে সময় নিয়ে পরিয়ে দেওয়া হলো। মাথার লম্বা ঘন চুলগুলো খোপা করা হয়েছে। খোপার মধ্যে কয়েকটা লাল তরতাজা গোলাপ গেঁথে দেওয়া। রং তুলি দিয়ে আঁকা দৃশ্যের মতো সুন্দর বড় বড় দুটি চোখ আইলাইনারের জাদুতে আরো ফুটে উঠেছে। চোখের নিচটাও কাজলে আবৃত। সকালের ছোট্ট টিকলি, নাকে কান পর্যন্ত টানা নাকফুল, ঠোঁটে লাল লিপস্টিক। বিয়ে একবারই হয়, তাই সাজগোজটাও স্পেশাল। হাত ভর্তি লাল চুড়ি, গলায় ছোট্ট বড় দুটি হার। তাকে পুরোপুরি সাজাতে গিয়ে 1 ঘন্টার বেশি লেগেছে। তমা বলেছিল চুলগুলো ছেড়ে রাখতে। তন্নি রাজি হলো না। এত বড় চুল এমনিতেও লোকজন দেখে ওর মাথা ঘুরছে, দরকার নেই। শেষমেশ ঝুমা ওর মাথার অর্ধেকটা পর্যন্ত ঘোমটা টেনে দিল। ওর মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো সবাই, বলাবলি করলো। সোহাগীর সৌন্দর্য বেড়েছে। হাত ভর্তি মেহেদির রংটাও লাল হয়েছে। নূরজাহান ঘর থেকে বের হননি সকাল থেকে। গতকাল থেকেই তিনি চুপচাপ। ভীষণ আশ্চর্যজনক ঘটনা, বাড়িটা সম্পূর্ণ হয়েও অসম্পূর্ণ। নূরজাহানের কথা ছাড়া এটাকে বাড়ি বলা দুষ্কর। তিনি দুর্বল হয়ে পড়েছেন কিছুটা। এক পাশ থেকে লাঠিটা নিয়ে উনি এগিয়ে গেলেন। সবাই জায়গা করে দিল। তন্নি হাসছে তখনও। নূরজাহানকে দেখে বলল, দাদু এখানে বসো আমার পাশে। হাত দিয়ে নিজের পাশে ইঙ্গিত করলো সে। বহুদিন বাদে তার কণ্ঠে দাদু ডাক নূরজাহানের বুকে ঢেউ তুলে দিল। তন্নি ওনাকে সুন্দরী ডাকে। ওনার চোখ
দুটো পিটপিট করছে। লোকে বলে কান্না দেখলে কান্না পায়। মেয়েটা এত সুন্দর সেজেছে, কি সুন্দর লাগছে দেখতে, পুতুলের মতো চেহারা। উনি কাঁদলে মেয়েটাও না বুঝে কাঁদবে। তিনি তন্নির হাত দুটো আঁকড়ে ধরলেন, ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, জামাই ভালোবাসবে, মেহেন্দির রং উঠছে, তোর কপাল ভালো। তন্নি লজ্জা পেল। বধূরূপী মেয়েটার হাসিটাও দারুণ। তার আজকে ভীষণ খুশি খুশি লাগছে। ওরও বিয়ে হবে, একটা জামাই হবে। মেয়েরা বিয়ের দিন এত কাঁদে কেন? তার তো তত কান্না পাচ্ছে না। শুধু মোহনা, মা, বাবা আর দাদির মুখটা দেখলে কান্না পাচ্ছে। সবাই ভীষণ আনন্দ করছে। কোথা থেকে আসমা দৌড়ে এলেন। দরজার পাশে তিনি থমকে দাঁড়ালেন। বিছানার মধ্যমণিতে এটা ওনার মেয়ে। তন্নি কবে এতটুকু বড় হলো? বিয়ের শাড়িতে তাকে এক বিন্দু ছোট লাগছে না। দিনের আলোতে ওনার ঘরে জ্যোৎস্নার আলো নেমেছে। তিনি ঘরে ঢুকলেন না। হাসি হাসি মুখটা দেখতে দেখতে পিছিয়ে গেলেন। মেয়ে বড় হলে বিয়ে দিতে হয়, এত দারুণ সত্যটা এমন নিদারুণ ব্যথায় মোড়ানো কেন? চারপাশে রব উঠল, বর এসেছে, বর এসেছে। তন্নিকে একা একা রেখে একে একে সবাই বের হয়ে গেল। অনিকেত, ত্রিনয়, সিদ্দিকীকে দেখে চলে আসবে। ঘরটা পুরোপুরি খালি হয়ে নিস্তব্ধ পরীর মতো রূপ ধারণ করলো। তন্নি চুপচাপ বসে থেকে বাইরে তাকালো। পুরোপুরি মাঝখানে রোদ পড়েছে, চারপাশে ফলের গাছগাছালির বাহার। তন্নি পেয়ারা গাছটার দিকে তাকালো, তারপর একে একে জামরুল, জাম্বুরা, আম সবগুলো গাছও চষে খেয়েছে দুদিন আগেও। গাছগুলো নকশা দারুণ, উঠে গেলে আনন্দ হয় বেশ। তন্নি সেগুলো দেখতে দেখতে হুট করে হেসে ফেললো। একবার ডাল ভেঙে দিঘিতে পড়েছিল সে। সেসব দেখতে দেখতে ছোট তন্নি আনমনা হয়ে গেল। তার মনে পড়লো সে এখন এখান থেকে চলে যাবে। তারপর কারো বাড়ির আদর্শ বউ হতে হবে, উড়নচণ্ডী পানা কমাতে হবে। এমা, এই বাড়িতে তো সে আর কখনোই মেয়ে হিসেবে আসতে পারবে না, এটা তো মনে ছিল না। তারপর এতগুলো গাছ, গাছের ফলগুলো, পুকুর সাঁতরে গোসল করা, দাদির সাথে ঝগড়া, ওর আরামের বিছানাটা। তন্নি সারা বাড়ি হেঁটে হেঁটে ভাত খায়, এতদিনের অভ্যাস, স্বভাব। তার থেকেও বড় কথা, সে এই বাড়িতে আগের মতো হইচই করতে পারবে না। আজ থেকে সব শেষ, সব শেষ, সর্বনাশ। তন্নির বুক ধুকপুক ধুকপুক করে, কাঁপে থরথর করে। এ কেমন সত্য, এ কেমন আইন? নিজের বাড়িতে নিজে মেহমান, হাত পা তার অবশ হয়ে যায়। আসমা বেগম আবার খাবার নিয়ে ঘরে ঢুকলেন। তন্নি অথই সাগরে পড়া নাবিকের ন্যায় মায়ের কোমর আঁকড়ে ধরে। আসমা চোখ মুছলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তন্নি ফুপিয়ে উঠল। আমার কষ্ট হচ্ছে আম্মা, কষ্ট হচ্ছে আমার। কথার ধরনে আসমা বেকুল হয়ে উঠলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মু, মাথা ব্যথা করছে? তন্নি প্রকাশ করতে পারে না। সে ছটফট করে, ভীষণ বড় বড় করে শ্বাস ফেলে, নিজের বুকে নিজে হাত দিয়ে মালিশ করে, ধরা গলায় আওড়ায়। আমার অস্থির অস্থির লাগছে আম্মা, ভালো লাগছে না। এই বাড়ি কি আমার থাকবে না আর? আমি আর পুকুরে গোসল করব না। আমি আমি গাছে উঠে পেয়ারা আম্মা। আসমা বেগম কুল কিনারা পেলেন না, কি করবেন না করবেন খুঁজে পাচ্ছে না। অসহায় হয়ে বাইরে তাকালেন। আরাফকে দেখে ডাক দিলেন। আরাফ, বাবা। আরাফ ঘরে ঢুকলো, প্রশ্ন করতে করতে। কি হয়েছে ফুফি? দেখ তন্নি কেমন করছে। আরাফ আরেকটু দ্রুত পায়ে এগিয়ে এলো, ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কেমন লাগছে? তন্নি উত্তর দিল, জানি না, সবার কথা ভাবতে ভাবতে কেমন লাগছে। আরাফ শ্বাস ফেললো, এক গ্লাস জল এগিয়ে দিল, আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিছু হয়নি, প্যানিক অ্যাটাক। এসব ভাবিস না আর। দেখ তোর কাজল নষ্ট হয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে তোকে, দেখেছিস, পুতুলের মতো। আসমা দূর থেকে দেখেন, কি যত্ন, এত যত্ন আর কারোর চোখে এখনো দেখেনি তিনি। কিছুটা অন্যরকম না ছেলেটার দৃষ্টি, শুধু ভাই হিসেবে। উনি হিসাব মেলাতে পারেন না। ধীর পায়ে বের হয়ে যান ঘর ছেড়ে। বরের গেট আটকে দাঁড়িয়েছে তন্নির সমস্ত কাজির। মেয়েরা সবাই পরেছে লেহেঙ্গা, ছেলেরা কালো পাঞ্জাবি, একজোটে ওদেরকে দেখতে দারুণ লাগে।
তাদের গেটে কেবল চাওয়া আপাতত 5,000, বাকিটা হাত ধোয়ানোর সময়। আর বইয়ের মুখ দেখার সময় ত্রিনয়ের ঝামেলা ভালো লাগে না। সে একবারই চাইতে পকেটে হাত পুরল। তাকে পাশ থেকে থামিয়ে দিল ওর মামা। মেয়েরা সবাই বেশ বিরক্ত। তুই মামা, তুই কেন বরের সাথে থাকবি? ভাল লাগে না। তিনি জিজ্ঞেস করলেন। টাকা কে নেবে? সবার মধ্যে থেকে আনিকার জবাব দিল, আমি। তাহলে বাকিরা ভিড় কমাও কমাও, আমার বাবার মাথা ব্যথা করবে। ওলেলে, তাহলে বাবাকে বাসায় রেখে আসতেন। আপনি কে? তিনি ফুঁসে উঠলেন। তোমরা কেউ চেনো আমাকে? হ্যাঁ। আকসা ততক্ষণাৎ জবাব দিল। না মামা, আপনার নাম কি? পাশ থেকে কে উত্তর দিল কে জানে, বলল, মোহাম্মদ আজম, সারোয়ার উদ্দিন ভাইয়া, বল্টু। নাম শুনে সবগুলো শব্দ করে হেসে উঠল। যেহেতু মামা, তাই সবাই মুখ চেপে ধরল। খুব শীঘ্রই একটা বড়সড় ঝামেলা হওয়ার সম্ভাবনা। ত্রিনয় তাই টাকা দিয়ে দিল। মুখে রুমাল নেই বরের। কি আজব বর! মেয়েরা সবাই দৌড়ে এলো। তন্নির পাশে তখন শিলা। সবাই একযোগে বলল, তোর জামাই সুন্দর আছে তন্নি। তন্নি লজ্জা পেল। সে বরের বাইরে মহিলাদের গুঞ্জন শুনেছে। সবাই বলা বলি করছে জামাইটা সুন্দর। তারা উকিঝুঁকিজ মেরে দেখছে। তন্নি আস্তে আস্তে শিলাকে জিজ্ঞেস করলো, কেমন রঙের পাঞ্জাবি পরেছে? দেখলাম সাদা, ভালো মানিয়েছে। তোর জামাই কালো পরলে মেয়েরা আজকে মরে যেত। একদম নজর দিবি না। তারপর বেশ সময় কাটালো। ছেলেপক্ষকে খাওয়া দাওয়া করানো হলো। গ্রামের বিয়েতে ঝামেলা হবেই, কিন্তু আজকে তেমন শোরগোল হলো না। কাজী এসে তন্নিকে কবুল বলতে বলার পর সে দ্বিধাবোধ ছাড়াই কবুল বলল। স্বাক্ষরটা বাকি তখনও। তন্নিকে স্টেজে নেওয়া হবে। তখন ছবি তোলা হবে দুজনের সাইনের। তাই খানিক সময়ের জন্য অফ। তন্নির মাথার ঘোমটাটা তখন পুরোপুরি টেনে দেয়া হলো। বর আসবে ঘরে। মেয়েরা দাঁড়ালো চাদর টানিয়ে। কুঞ্চন আর হইচই শুরু হলে তন্নির শরীরে কাঁপুনি সৃষ্টি হলো। আরেক দফা ঝামেলা শেষে মেয়েরা সরে দাঁড়ালো। তন্নি টের পেল ওর সামনে একজন বসেছে। সে চিনতে পেরেছে। পেছন থেকে বোধহয় কেউ ঘোমটা টেনে দিল। উন্মুক্ত হলো তার সুশ্রী চেহারাটা। ত্রিনয় তৃপ্তিতে খুশিতে ঢোক গিল। মনে মনে আওড়ালো, মাশাল্লাহ। তন্নি তাকালো না। দুজনকে একসাথে বসিয়ে আয়না দেখানোর পালা। তখন আয়না ধরল নূরজাহান। সামনে কাছের বস্তুটা এলে তখন তন্নি তাকালো। তারপর হুট করে পুনরায় চোখে চোখ পড়ল। আজকে কপালে বিরক্তি নেই, ভাঁজও নেই। সে মুগ্ধতায় উপচে গিয়ে তৎক্ষণাৎ আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি তাকালো ঘাড় বাঁকিয়ে। ত্রিনয়ের দৃষ্টি আয়নাতেই। নূরজাহান ধমক দিলেন, আয়নায় দেখ, সারা জীবন পড়ে আছে। বাকিরা হেসে দিলেই তিনি জিজ্ঞেস করলেন, আয়নায় কাকে দেখো জামাই? সবাই উৎসুক। তন্নি লাজ লজ্জা ভুলে তাকিয়ে আছে। পাশাপাশি বসার ফলে কাঁধে স্পর্শ লাগছে। সে আরেকটু অপেক্ষা করলো। ত্রিনয় দম ফেলল। ওর দিকে ব্যাকুল আগ্রহ নিয়ে তাকিয়ে থাকা চোখ দুটো পরিমাপ করলো অদক্ষ চোখে। তারপর বেহায়া নজর নিয়ে গেল রাঙা ঠোঁটে। সমস্ত মুখমণ্ডল নিপুণ চোখে অবলোকন করে সে শান্ত কণ্ঠে জবাব দিল, আমার বধূ, আমার অর্ধাঙ্গিনীকে। বেশ হাসির রোল পড়ল ঘরে। তন্নি চোখ সরিয়ে নিল। কি অদ্ভুত দৃষ্টি লোকটার। তন্নি ভাবতে পারে না সে বিবাহিত, ত্রিনয়ের বউ। স্টেজে যাওয়ার সময় ত্রিনয় নিজেই ওর হাতটা আঁকড়ে ধরল সবার সামনে। ভারী শাড়ি নিয়ে তন্নি এগিয়ে গেল। আরো কতক্ষণ ছবি তোলা হলো দুজনের। কার্ডে দুজনের নাম সোনালী অক্ষরে লেখা, ত্রিনয় সিদ্দিকী, তন্নি আফরোজা। তখন বিদায়ের সময় তন্নি হুট করে কাছে ভীষণ, তাও জোরে জোরে। আশপাশ ভুলে আসমা আর মইনুল যখন ত্রিনয়ের হাতে হাত রাখলো তার, তখন থেকেই একবার বাবাকে জড়িয়ে আরেকবার মাকে জড়িয়ে। তন্নির সাথে আপাতত বোন যাবে। বরের আগে অন্য গাড়িটা ছেড়ে দিয়েছে। মোহনা সেখানে বসেছে। তন্নি কাঁদতে কাঁদতে এই গাড়িটা উঠে বসলো। বেশ চিৎকার করে কাঁদছে সে। ত্রিনয় সিদ্দিকী কপালে হাত চেপে রেখেছে। ঘ্যান ঘ্যান কান্নার শব্দে তার মাথা ব্যথা করছে। আসমা মইনুলের
পাঞ্জাবি আঁকড়ে রেখেছেন। দূরে দরজার দিকে মাথা ছেড়ে দিয়ে নূরজাহান কাঁদছেন। বুড়ো মানুষ, ঠিকমতো আওয়াজও করতে পারছেন না। শিলা দাঁড়িয়েছে গাড়ির সামনে। গাড়িটা ছাড়ার আগেই তন্নি ফের চিৎকার করে উঠল, বলল, জানালাটা একটু খুলে দাও। ত্রিনয় বিরক্তি সমেত এগিয়ে এসে ওর গা ছুঁই ছুঁই হলো। তন্নির ভাবান্তর নেই। জানালাটা খুলে যাওয়ার পর সে মাথা বের করলো। কাজলে চোখ টক লেপ্টে একাকার হয়ে আছে। সে শিলার দিকে হাত বাড়িয়ে চোখ ভেঙে কাঁদতে কাঁদতে বলল, যে পেয়ারাগুলোর ভেতরে লাল হয় সেগুলো কাউকে দিবি না, আমি এসে খাবো, ওগুলো আমার পছন্দের। ড্রাইভার বোকা বনে হতভম্ব হয়ে পেছনে তাকালো। গ্রামের মহিলারা যারা আঁচলে মুখ চেপে রেখেছিলেন তারা লুকিয়ে হেসে ফেলল। শিলা দাঁত কিরমির করল। রাখবো, তুই যা। ত্রিনয় মাথা ঘামালো না, সিটে মাথা এলিয়ে দিয়ে বলল। যাতে মাতাল তালে ঠিক। তন্নি চোখ মুছে জিজ্ঞেস করলো, আমাকে কিছু বলেছো? না, তুমি যদি একটু কান্নাটা থামাও তাহলে আমি একটু শান্তি পেতাম। মাথা ব্যথা করছে। তন্নি ঠোঁট উল্টে বলল, কান্না তো থামবে না। আমি কখনো আম্মা আবার দাদিকে ছাড়া থাকিনি। দাদির সাথে ঝগড়া না করলে আমার দিন কাটে না। আমার না কেমন যেন লাগছে, মনে হচ্ছে সারা জীবনের জন্য চলে যাচ্ছি আমি। সারা জীবনের জন্যই তো। এখন তো আমি নিজের বাড়িতেই অতিথি। বুক ফেটে যাচ্ছে আমার, আল্লাহ। ত্রিনয় কি করবে বুঝতে পারল না। সান্ত্বনা দিতে সে পারে না, কিভাবে দিতে হয় জানে না, অভিজ্ঞতা নেই। তাকে কিছুক্ষণ ঠোঁট কামড়ে রাখতে দেখা গেল, ভাবছে। তারপর শুধু আস্তে করে বলল, কাঁধে মাথা রাখো, ভালো লাগতে পারে। তন্নির খুব ভালো লাগলো কথাটা। সে চুপচাপ মাথা এলিয়ে দিল ত্রিনয়ের কাঁধে। ত্রিনয়ের মেরুদণ্ড সোজা হয়ে আছে। ও মূর্তির মতো বসে থাকে, কথা বলে না। বাড়িতে রব উঠল, বউ এসেছে বউ এসেছে। তখন বেশ রাত হয়ে গেছে। রোজিনা বেগম যাদেরকে নিয়ে বউ বরণ করলেন, ঘরে তুললেন। ত্রিনয় নিজের ঘরে চলে গেছে। তন্নিকে বোধ হয় ত্রিনয় সিদ্দিকীর বোনের ঘরে নিয়ে যাওয়া হলো। রাতে কেউ আর এলো না। ত্রিনয়ের দুই বোনের নাম জুই, জবা। জুই বড় দুজনের মধ্যে। সে ঘরে এসে বলল, ভাবি শাড়ি পাল্টে নাও, ফ্রেশ হয়ে এসো, তোমার ঘুম পাচ্ছে। কাঁদলে চোখ মুখ ফুলে যায়। তখন ঘুমটা একটু বেশিই পায়। সে মাথার ঘোমটাটা ফেলে বলল, হ্যাঁ, আমার বোন কোথায়? জুই এগিয়ে এসে মাথার ক্লিপে হাত দিল। খুলে দিতে দিতে বলল, তোমার বোন আমার বোনের সাথে, ওরা দুজন বান্ধবী হয়ে গেছে। তন্নি হেসে দিতে চাইল। তার পূর্বেই দরজার সামনে কেউ দাঁড়ালো, লম্বা শরীর। তন্নি তাকালো। সাদা টি শার্ট, কালো ট্রাউজার পরে নিলয় দাঁড়িয়ে, তোয়ালে দিয়ে মাথা মুছছে। তন্নি গুটিয়ে গেল অস্বস্তিতে। মিনমিন করে বলল, এখানে থাকবে নাকি? জুই চোখ কুঁচকে জিজ্ঞেস করলো, কে? তারপর সামনে তাকালো, হেসে হেসে উত্তর দিল, আজকে না, এটা আমার ঘর। তন্নি হাফ ছাড়ল। জুই জিজ্ঞেস করলো, ভাইয়া কিছু বলবি? তন্নি কিছুটা আড়াল হয়ে আছে যাতে দেখা না যায়। জুইয়ের এদিকে মনোযোগ নেই। সে মন দিয়ে মাথার ক্লিপ খুলছে। ত্রিনয় দেয়ালে হাত রেখে একটু বেঁকে গেল। তন্নিকে দেখা গেল। তন্নিও দেখলো সে। তারপর আরেকটু চেপে এলো এদিকে। দাদি ঠিকই বলেছেন, এই ছেলের নজর ভালো না। কিভাবে তাকায় ত্রিনয় সেভাবে দাঁড়িয়েই বলল, ওর কিছু লাগলে বলিস। তন্নি ভীষণ আস্তে বিড়বিড় করলো। আমার আবার কি লাগবে? জুই সেটা শুনতে পেল। তোমার বইয়ের কিছু লাগবে না। তন্নি সোজা বসা থেকে হাঁটু গেড়ে উঠে ওর মুখ চেপে ধরল। ত্রিনয় একটু হাসল বোধ হয়, বোঝা গেল না। তারপর চলে গেল। জুই মিটমিটি হাসছে। ভাইয়াকে ভয় পাচ্ছ নাকি? একটু থেমে আবার বলল, শোনো, তোমাকে ভাইয়া সম্পর্কে বলি। ভাইয়া ভীষণ ভীষণ রাগী। কথা না শুনলে মাথার উপর তুলে আছাড় মারতে পারে। আবার মনে করো একটু অবাধ্য হলে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে পারে। মুখে মুখে তর্ক করলে সোজা তোমাকে বাপের বাড়িতে রেখে আসতে পারে। প্রথম কথাগুলো তন্নির মনে তলোয়ারের ন্যায় ঢুকে গেল। সে এসব জীবনেও ভুলবে না। প্রথম বাক্যগুলো তো একটু বিশেষ। তার মনের ভেতর ভয় জেঁকে বসলো শক্তপোক্তভাবে। এমন সাংঘাতিক পুরুষের সাথে এক ঘরে থাকা কিভাবে সম্ভব? তাকানোর ধরন, কথা বলার ধরন সবার থেকে আলাদা। তন্নি এমন কাঠখোট্টা লোক জীবনেও দেখেনি।
সংসারও তো করতে হবে আজকের পর থেকে। তন্নি কি ভয় পাচ্ছে? তন্নি সাহসী মেয়ে, ও ভয় পায় না। এখন একটু ভয় লাগছে। এক ঘরে থাকার বিষয়টা বেশ বিপজ্জনক, অন্তত ওর কাছে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর তন্নিকে ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো। আজ ওদের বউ ভাত, তাদের বাড়ি থেকে সবাই আসবে। রাতে তেমন কেউ আসেনি। বিয়ে মানেই তো বউ দেখা, তাই মহল্লার মহিলারা দলে দলে বউ দেখতে আসছে। তন্নির পরনে একটা জামদানির সাদামাটা শাড়ি। কিছুক্ষণ পর ওকে সাজানো হবে। মেয়েটার শরীরের রংটা আরেকটু উজ্জ্বল হয়েছে। একজন দেখে বলল, সুন্দরী বউ রোজিনা, এটাকে কোথায় পেলি? তন্নি নিজেও সবার মুখ দেখছে। বাকিরা বউয়ের কাণ্ডে অবাক হচ্ছে বটে। নতুন বউ এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে কেন? কেউ অবশ্য মুখে কিছু বলল না। শেষমেশ একজন ভদ্র মহিলা এলেন। পোশাক আর সাজগোজে সম্রান্ত চেহারা, বেশ শৌখিন এবং বড় ঘরের মহিলা। শরীরের গয়নাগুলো তার সচক্ষু প্রমাণ। উনি থুতনি চেপে মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন, এপাশ ওপাশ পরখ করলেন, তারপর চোখ দুটো কুঁচকে বললেন, সবই ঠিক আছে, সুন্দর তো মাশাল্লাহ, শুধু নাকটা একটু বোঝা। তন্নিও ওনাকে দেখছে। নতুন বসে কন্ট্রোল কন্ট্রোল, কিচ্ছু বলা যাবে না, কিচ্ছু না। দাদি বারবার সতর্ক করে দিয়েছেন, কিন্তু ভদ্র মহিলা থেমে থাকলেন না। মনে হচ্ছে ওনার প্রধান কাজ সৃষ্টিকর্তার এই সৃষ্টির খুঁত বের করা। তিনি আবারও বললেন, এই যে এই দিকটায়, এখানে একটু উঁচু হলে একদম খাপে কাপ। কি রে রোজিনা, মেয়ের নাক দেখিসনি? তন্নি আর চুপ থাকলো না। সহ্য হলো না বোধ হয়। এইভাবে কারো চেহারা খুঁড়তে হবে কেন? চেহারায় বড়লোক অথচ মন মানসিকতা নিম্ন। নাক দেখে আনবে মানে? একটা মানুষের হাড় গোড়ের খোঁজ নিয়েও কি বিয়ে হয়? সে মুখে মুখে বলে বসলো, আপনার তো নাকই নেই আন্টি, সবার সবকিছু সুন্দর হবে কি করে? মুখের নকশা কি হাতে আঁকা যায়? ত্রিনয় তখন সিঁড়ির মাথায় এসে থেমেছে। ভদ্রমহিলা শুনতে পেয়েই হাই হাই করে উঠলেন। ও রোজিনা, নতুন বউয়ের আচরণ এমন কেন? তন্নি জিভে কামড় বসালো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ও আল্লাহ, মুখটা কেন এত দ্রুত চলে? ত্রিনয় এগিয়ে এলো। তন্নি তাকে এক পলক দেখে দাঁড়িয়ে পড়ল। মহিলা ত্রিনয়কে দেখে বললেন, দুদিন হয়নি বউ এনেছিস, তোর বউ কিভাবে তর্ক করে দেখছিস? ত্রিনয় ওর দিকে তাকালো। তন্নি মাথা নামিয়ে রেখেছে। কিছু বাদে তার কানে এলো একটা ভীষণ গম্ভীর কণ্ঠ। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আদবের সাথে কথা বলবেন। ঘরে যাও, সোজা আমার ঘরে। জুই, ওকে আমার ঘরে নিয়ে যা। ভাইয়া ভাবিকে সাজাতে হবে। আমার ঘরেই। এত কঠোর স্বর ধমকে বলছে কথাগুলো সে। তন্নির চোখ ছলছল করছে। এ বাড়িতে ত্রিনয় ছাড়া ওর আপন আর কেউ আছে? জয়ী ওকে নিয়ে যেতে যেতে বলল, বলেছিলাম না ভাইয়া একটু রাগি। তন্নি আর কথা বলল না। দুঃখে তার বুক ফেটে যাচ্ছে। মহিলা ওকে এভাবে নিন্দে করলো সেটা শুনলো না। ওকে একা বলল, বাড়িতে চলে যেতে মন চাইছে। ওরা সেখান থেকে চলে আসার পর ত্রিনয় পকেটে হাত গুজে দাঁড়ালো। ভদ্রমহিলা বোধ হয় সন্তোষ হয়েছে। নতুন বইয়ের জন্য এতটুকুই যথেষ্ট। তিনি উপরে তাকিয়েছিলেন। ত্রিনয়ের চোখটা সিঁড়ি থেকে দূরে এলো। গলার স্বর আগের থেকেও কঠিন কাটকাট হলো। আপনি বলুন আন্টি, তর্ক কাকে বলে? তিনি থতমত খেলেন। তোমার বউ আমার সাথে সাথে কথা বলছে। আমি জিজ্ঞেস করলাম, তর্ক বলতে কি বলছে? বারবার উত্তর করা। ত্রিনয়ের কণ্ঠ আরো শক্ত হলো। ও আপনার সাথে কয়বার উত্তর দিয়েছে? উনি আমতা আমতা করলেন। একবার। ত্রিনয়ের চোখ মুখ শক্ত। মোহনা সেখানে দাঁড়িয়ে। সবগুলো মহিলাও আছে। রোজিনা বেগম ভয় পাচ্ছেন। ছেলে কি বলতে কি বলে বসে। ত্রিনয় গম্ভীর গলায় বলল, একবার বললে সেটাকে তর্ক বলে না, ভুল ধরিয়ে দেওয়া বলে। আপনার সৌন্দর্য নিয়ে কথা বলার কে? ও আপনার খায়? আপনারটা পড়ে? আপনার বাড়ির বউ? বউ আমার, বিয়ে করেছে আমি। আপনাদের জন্য নতুন বউদের মুখ ফোটে। আমি সবাইকে সাবধান করছি, কেউ কোনো রকম নেগেটিভ মন্তব্য করার আগে এখান থেকে বেরিয়ে যাবেন। এসছেন, বসবেন, কথা বলবেন, ব্যাস চলে যাবেন। আমার বউ, আমার মায়ের পুত্রবধূকে নিয়ে নাক গলাবেন না।
একজন মিনমিন করলেন। ত্রিনয় জবাব দিল, হ্যাঁ অবশ্যই, যতটুকু বলেছি সেটাই যথেষ্ট। ও আপনাদের সাথে আর কোনোদিন কথাই বলবে না? আপনারা কে চাইছেন আমার স্ত্রী আমাকে ভয় পাক? জাস্ট ইরিটেটিং, অসহ্য। এবং লাস্ট ওয়ার্নিং, ওকে নিয়ে কেউ কিছু, আই রিপিট, বিন্দু তুল্য মন্তব্য করবেন না। আপনাদের বাড়িতে গিয়ে আমার স্ত্রী বসে থাকবে না। চোখের পাশে শিরাগুলো ভাসমান হয়েছে। তারপর সে গটগট পায়ে চলে গেল। ভদ্রমহিলা বললেন, কি অভদ্র তোমার ছেলে। রোজিনার মুখ কালো হয়ে গেল। জুই এসেছে তখন। সে বলল, অভদ্র বলেই অভদ্র ভাষায় বুঝিয়েছে, ভদ্র হলেই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলতো সরাসরি। তারা সবাই চুপসে আছে। লজ্জার শরম থাকলে আর কোনো দিনও কিচ্ছু বলবে না। বাপরে, কি সাংঘাতিক ছেলে! বড়দেরকে আদব দিতে জানে না, একদিনেই বউ চিনে ফেলেছে। আজকালের ছেলে অসভ্য 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 বিড়বিড় করতে করতে ওনারা চলে গেলেন। তন্নির বাড়ি থেকে সবাই এসেছে। নূরজাহান এসেছেন আগে আগে। তিনি এসে ত্রিনয়ের ঘরে ঢুকেছেন। তন্নিকে আজ কালো জামদানি পরানো হয়েছে, হালকা ঘিয়ে রঙা শাড়ির পাড়। জুই সাজিয়েছে ওকে, ঠোঁটে শুকনো হালকা খয়েরি লিপস্টিক। তন্নির মন ভালো নেই সকাল থেকেই। কাল বৈশাখী ঝড়ের ন্যায় আধার সেখানে। মুখটাও কেমন পানসে, ফ্যাকাশে। ত্রিনয়ের ধমক এখনো সে ভুলতে পারছে না। নতুন বউকে এভাবে বলা যায়, এতটা রুদলি? তবুও তন্নি কাউকে দেখায় না। তার মুখে ক্ষীণ হাসি ফুটলো নূরজাহানকে দেখে। মোহনাও এসে বসেছে পাশে। নূরজাহান এসেই সবটা শুনেছেন। সকাল সকাল নববধূকে নিয়ে ঝগড়া হয়ে গেছে এক দফা। তিনি নাতনির চোখ মুখ দেখে বুঝে নিলেন। জিজ্ঞেস করলেন, জামাই তোকে কিছু বলেছে? তন্নি মুখও খুলতে পারল না। মোহনা খাটের ওপর উঠে এলো, ভীষণ ছটফটে গলায় বলল, আপাকে বকেছে সেটা বাদ দাও দাদু। আপা যখন সেখান থেকে এলো, বাপরে ভাইয়া যেন কি রাগ। ভাইয়াকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। এই যে এখানটায়, কপালের বা পাশটা দেখালো সে। এখানে রাগ ফুলে গেছিল। এত রাগি আপা জীবনেও ঝগড়া করো না। নূরজাহান মিটিমিটি হাসলেন। বউকে মুঠোয় রাখার কৌশলও জানা আছে বলেছে, কিন্তু বইয়ের অগোচরে। তনি কথা বলল না। সে বুঝল না তার অভিমান হয়েছে, ভীষণ গাঢ় অভিমান। প্রথম দিনেই বউকে এইভাবে শক্ত কথা বলা তার উচিত হয়নি। অভিমান না ভাঙলে সে কথা বলবে না। তারপর রাগে সারাদিন ত্রিনয় ঘরের ভেতর এলো না। তখন বিকেল, সবার চলে যাওয়ার সময় হয়েছে। ত্রিনয়ের ঘরে বাকিরা সবাই বসে আছে। ঘরটা বেশ বড়সড়। একটা ব্যালকনি, বিছানা থেকে কিছুটা দূরে জানালা, জানালার পাশে ছোট্ট সোফা, অপর পাশে আলনা, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব। বিছানার মাঝখানে তন্নি বসে আছে। সে সবার সাথে কথা বলেছে হেসে হেসে। জবা ওকে একটা আপেল দিয়েছে, সেটা খাচ্ছে এখন। দরজার পাশে তখন ত্রিনয়কে দেখা গেল। ওকে দেখে একে একে সবাই বের হয়ে যেতে লাগলো। তন্নি বোকার মতো এদিক ওদিক তাকিয়ে ত্রিনয়কে দেখে জায়গায় জমে গেল। মুখের ভেতরের আপেল চিবানো ভুলে গেল। অসহায় চোখে সবাইকে দেখলো। দাদি কোথায়? এরা ওকে কোথায় ছেড়ে যাচ্ছে? বাবা! তন্নির কান্না পায়, ভয় লাগে। ঘরটা তখন খালি হয়ে গেছে। ত্রিনয় ঢুকলো, দেখলো পাথরের ভাস্কর্যের মতো একটা পুতুল বসে আছে খাটে। সাদা শরীরে কালো আস্তরণ। তন্নির শরীর কাঁপছে। সে আর চোখে ত্রিনয়কে দেখছে। ত্রিনয় ঘরে ঢুকে পরনের কালো শেরওয়ানিটা এক টানে খুলে ফেলল। তন্নি হাঁসফাঁস করে অন্যদিকে ফিরে গেল। ত্রিনয় কাবার্ড খুলে টি শার্ট বের করলো। তন্নি তখনও আড়ে আড়ে দেখছে, লোভনীয় জিনিসের মতো। তারপর নিজের মনের বেলেহাজ চিন্তা ভাবনায় নিজেই মিশে গেল। টি শার্টটা পরার সময় পিঠের হাড়গুলো কিভাবে যেন ভেসে উঠল। ত্রিনয় চুল ব্যাকব্রাশ করলো হাতে, তারপর ডাকলো, আফরোজা। তনি ঢোক গেলে। ত্রিনয় ওর দিকে তাকালো না। আয়না দিয়ে দেখা যাচ্ছে। সে বলল, সকালে ব্যবহারের জন্য মন খারাপ তোমার? থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু আমার বাড়ির, আমার এলাকার কারোর সাথে কখনো এভাবে কথা বলবে না। আমি এটা ভালো চোখে দেখি না। বড়দের সাথে তর্ক করা উচিত না।
তন্নি নাক ফুলিয়ে প্রশ্ন করলো। উনি বারবার শুধু খুঁজছিলেন আমায়, নিজে তো কিছু বললো না, শুধু আমাকেই পেয়েছে। চোরে কখনো চোরের বাণী শোনে? তোমাকে তর্ক করতে না করে আমি তর্ক করব? আমি যাতে আর কখনো না শুনে কেউ কিছু বলার সাথে সাথে উত্তর দিয়েছ। কেউ আমার বউকে নিয়ে আলোচনা করুক, নিন্দা করুক, তা আমি চাই না। আমার বউ? তন্নির অনুভূতিগুলো নিজের কাছেই অজানা অজানা লাগে। সে কথা বলতে পারে না, চুপচাপ মেনে নেয়। একা একা লোকটার সাথে আছে, চিন্তা করলেও শ্বাস আটকে আসে। ত্রিনয় বের হওয়ার সময় দরজার কাছে জুইকে দেখলো। শেষেরটা শুনেছে কিছু, চলে যেতেই চাচ্ছিল। ত্রিনয়কে বের হতে দেখে গেল না। ত্রিনয় কাছাকাছি যেতেই বলল, তোমার বউ তর্ক করবি? কেউ তোমার বউকে আর কখনো কিচ্ছু বলবে না। ত্রিনয় যেতে যেতে আদেশ দিল। ওকে কেউ কিছু বলবে না, সেটা জানো না জানে। জয়ী ভাইয়ের বেশ প্রশংসা করলো, দারুণ তীক্ষ্ণ বুদ্ধি। তার কিছুক্ষণ পর নূরজাহান ত্রিনয়কে সাথে নিয়ে ঘরে এলেন। তন্নি তখনও একা বসে আছে। সে দেখলো নূরজাহান ত্রিনয়ের হাতটা দু হাতে চেপে ধরে ঘরে আসছে। তন্নি কথা বলল না। দুজন এসে খাটে বসলো মাঝে নূরজাহান, এক পাশে তন্নি, অপর পাশে ত্রিনয়। তিনি তন্নির হাতটা ত্রিনয়ের হাতে রাখলেন। ত্রিনয় তীক্ষ্ণ চোখে দেখছে ওকে। নূরজাহান বললেন, নাতি আমার বড় আদরে, তুই ওরে আদরে আদরে রাখিস। তোমার নাতি আদর বোঝে? নূরজাহান হেসে ফেললেন। সব বোঝে। আর হন, আরেকটা কথা। ত্রিনয় মাথা ঝাঁকিয়ে নিল। তিনি ফিসফিস করে বলেন, রয়ে শুয়ে। কেন? ধুর বালডা, আমার নাতি ছোট না? ছোটটাকে বিয়ে দিলে কেন? নূরজাহান ফুঁসে উঠলেন। ওনার রাগটা আবার বাড়ছে। ছেলেটা এমন তেদুর কেন? উনি রেগে গিয়েই বললেন, তোরে কি এমনিতেই আমি মাঙ্গের নাতি ডাকি, খাটাস একটা? তন্নি বা হাতটা নিয়ে কপালে একটা থাপ্পড় মারলো, নিজের কপালেই। তারপর নূরজাহানের কানে কানে বলল, বুড়ি শয়তান কুটনি, তুমি এমন তুইতকারি করো কেন? হ্যাঁ, আর এত গালি, ভালো হয়ে যাও। নূরজাহান মাথা দোলালেন। তোর ঘরে একটা বাবু হইলে ভালো হয়ে যামু। তন্নি চোখ উল্টিয়ে ত্রিনয়ের দিকে তাকালো। ঠোঁটের কোণে এক টুকরো হাসি, মিটি মিটি হাসি। তার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। সে মাথায় বড় করে ঘোমটা টেনে নিল। চোখ মুখ দেখা যায় না। আল্লাহ তুমি রহম করো। নূরজাহান তারপর ত্রিনয়কে আবারও বললেন, যা কইছে মনে রাখিস, নাইলে। ত্রিনয় কথা কেড়ে নিল। পারবো না, তুমি থাকো নইলে আজকে রাতে। নূরজাহান শয়তানের মতো হেসে জিজ্ঞেস করলেন, পুরুষ মানুষের প্রথম শত্রু কি জানিস? কি? ওদের। ত্রিনয় এবারে তন্নির হাত ছেড়ে মুখ আটকে ধরল। নূরজাহান হাতটা ঝটকা মেরে সরিয়ে দিলেন। ওর দিকে তাকিয়ে নাকটাকে উঁচু করলেন। তুই খালি আমাকে শুতে চাস কেন? ত্রিনয় কাঁধ উঁচু করলো। তুমি তো সেদিন বললে পুরুষ মানেই তাই আর কি। নূরজাহান ওকে ঠেলে দিলেন। যা দূরে গিয়ে মর, যা ঘরতে বাইর হ। কেন? আমার নাতির সাথে কথা আছে, যা তুই। ত্রিনয় দুটো হাত বিছানায় ভর করলো, বলল, আমার সামনেই বলো। নূরজাহান ওকে পেছন থেকে ঠেলে দিলেন। ত্রিনয় বের হয়ে গেল। যাওয়ার আগেই দরজায় দাঁড়িয়ে বলল, তোমার নাতিকে এখন একটু ঘুমিয়ে নিতে বলো। তন্নি অবুঝের মতো তাকালো। নূরজাহানকে গুঁতো দিল জিজ্ঞেস করতে। নূরজাহান জিজ্ঞেস করলেন, কেন? ত্রিনয় স্বাভাবিকভাবেই বলল, সারা রাত সজাগ থাকতে হবে না। তন্নি প্রকট চোখে তাকালো। কি লজ্জাজনক কথাবার্তা! ছি ছি ছি! কান দিয়ে ধোয়া বের হচ্ছে তার। রাতে সজাগ থাকার মানে কি সে একটুও বোঝে না। তন্নিকে এতই বোকা! নূরজাহান শাড়িতে মুখ ঢেকে ফেললেন। তন্নি হাঁসফাঁস করছে, অবস্থা দুর্বিষহ। কিছু বলল না সে, চুপচাপ মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। ত্রিনয় কথা বলেই চলে গেছে। নূরজাহান ওর হাতে হাত রাখলেন। মানিয়ে বুঝিয়ে চলবি তন্নি, এটা তোর বাপের বাড়ি না। জামাইয়ের বাড়িতে থাকতে গেলে বোকা হইয়া থাকতে হয়, মনে থাকবো? তন্নি বিতস্পৃহায় মাথা নাড়ে। কাকে কি বলবে সে? তবুও সে বলল, কি? কেউ আমাকে কিছু বলে আমি চুপ থাকবো কেন? মাগি, লাঙ্গের ঘর করলে চুপ থাকতে হয়। কেউ কিছু কইলে প্রথমে জামাইরে কবি। তোর জামাইয়ের জ্ঞান বুদ্ধি ভালো আছে, তোর মতো গাধা না।
তন্নি মেনে নিল, কথা বলল না। নূরজাহান শরীর ঘেঁষে বসলেন, আস্তে করে বললেন, জামাই রাতে যা চাইবো সব দিবি। তন্নির চোখ দুটো কুঁচকে আসে। সে নিজের হাত দুটো প্রসারিত করলো, নিজেকে দেখিয়ে বলল, কি আছে, কি আছে আমার কাছে, কি দেব? নূরজাহান মৃদু ধমক দিলেন, চুপ, বুঝিসটা কিছু? না বুঝলে চুপচাপ থাকবি, আজাইরা ভয় পাবি না, আর চিৎকার চেঁচামেচি করিস না। তন্নি উল্টে ওনার হাত ধরলো। তুমি থাকো সুন্দরী, আমার একলা একলা লাগে, এখানে কেউ আমার আপন নেই। নূরজাহান আশ্বাস দিলেন, আছে, জামাইয়ের বাড়িতে জামাই ছাড়া আপন নাই, জামাইয়ের মতন আপন কেউ নাই, মনে রাখবি। জামাই তোর সব, আজকে রাত গেলেই বুঝবি, ভয় পাস না। দাদু, তুমি মন দিয়া সংসার করবা, বাপের বাড়ি যাতে কোনো অভিযোগ না যায়। রেশমের বিয়ে হয়েছে কখনো মনে নাই? তোর থেকেও ছোট থাকতে বিয়ে হয়েছে, কি সুন্দর ঘর করতাছে। আমার বিয়ে হয়েছিল 12 বছর বয়সে, আমার কথা মনে রাখবা দাদু। তন্নি হঠাৎ ঠোঁট উল্টে কেঁদে ফেললো, ফুপিয়ে উঠে বলল, এখানে ভালো লাগে না, আমার দম বন্ধ লাগে, একটু বাইরে যাব আমি। নূরজাহান ওর মাথায় হাত বুলিয়ে দিলেন, দীর্ঘশ্বাস ছাড়লেন। কাঁদে না বউ, ভালো খারাপ সব তিনইরে বলবি। রাতে বলিস বাইরে যাওয়ার কথা, নিয়ে যাবে, জামাইয়ের মতে মতে চললেই সোহাগী হবে। তারপর নিয়ম করে রাত নামলো, আকাশের কোণে সূর্য অস্ত গেল। তন্নির জীবনে নতুন রাত এলো, ভিন্ন, অন্যরকম জীবনের দ্বিতীয় স্তর। তন্নি ভীষণ অগোছালো, চঞ্চলা রমণী, ত্রিনয় তাহার বিপরীত। নূরজাহান দেখে গেলেন, ভবিষ্যৎ বাণী করে গেলেন, ওদের খুব সুন্দর একটা সংসার হবে, টক ঝাল মিষ্টি একটা সংসার। ময়নুল মেয়ের জন্য উপযোগী পাত্র খুঁজেছেন, সেটা উনি আজকের ঘটনাতেই বুঝে গেছেন। প্রথম বাক সুন্দর হলেই রাস্তা মানসম্মত হয়। হাড়ির ভাত একটা ধরলেই বোঝা যায় সবগুলো খুঁড়তে হয় না। গল্পটা একটা ভীষণ চঞ্চল, অবুঝ, বকবক করা বধূ আর গম্ভীর বুঝদার কথা কম বলা বরের মানবীর প্রজন্ম আকর্ষণ বিপরীতে। ওদের সংসার আদরে না হয়ে যাবে কোথায়? দিনরাত প্রকৃতির নিয়মকে সামনে রেখেই দিন কাটলে রাত হবে, আবার রাতের পর দিন হবে। এতটুকু অবশ্যই স্বাভাবিক, তবুও এই সামান্য স্বাভাবিকতা হঠাৎ হঠাৎ কারোর জীবনে অস্বাভাবিকতার বন্যা নিয়ে আসে। আজকে কারোর খাতায় তন্নির নাম, মোটেও আজকে রাতটা তার জন্য স্বাভাবিক না, কিছুটা অসামান্য বটে। তন্নি সেই বিকেল থেকে কাঁদছে ঠকঠক করে। সবাই চলে যাওয়ার পর থেকে নূরজাহান আরো হাজার খানেক কথা বলে গেছেন। মেয়েটা এক প্রকার অস্বস্তি, লজ্জায় আর ভয়ে মিশে যাচ্ছে। এখানে সে একা, কেবল একা। রাত বোধহয় তখন 10টার উপরে। জানালাটা খোলা ঘরের। তন্নি চুপচাপ বিছানার মাঝখানে বসে আছেন। কেমন অদ্ভুত একটা অনুভূতি, সব কিছু নীরব, খা খা করছে। বাড়ির পেছনে ত্রিনয়ের ব্যালকনির থেকে একটু দূরে একটা ডোবা ময়লা পানি, বিশাল বড় বড় কচুরিপানার গাছ, কচু গাছ, হেলেঞ্চারু ছোপ। তন্নি বিকেলে দেখেছিল সেখান থেকে ঝিঝি পোকার আওয়াজ ভাসছে। তাছাড়া বাকি সব নিস্তব্ধ, পাতাল পুরীর ন্যায়। তখন দরজার দিকে মৃদু শব্দ হলো। সেই আওয়াজে ঘোমটার নিচে তন্নি আরেকবার কেঁপে উঠল। খটখট শব্দ তুলে এগিয়ে এলো ত্রিনয়। বুক সমান ঘোমটা টেনে বসেছে। মেয়েটার গরম লাগে না। ত্রিনয় বিছানার কাছে দাঁড়িয়ে হাত ঘড়ি খুলতে খুলতে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, গরম লাগছে না? তন্নি মাথা দোলালো, অর্থাৎ লাগছে। ত্রিনয় আবারও বলল, তাহলে ঘুমটা দিয়েছো কেন তো এত বড় করে? তন্নি পড়েছে মহা মুশকিলে। সে জবাব দিল না অনেকক্ষণ। তারপর আস্তে করে জিজ্ঞেস করলো, তোমাকে আমি তুমি করে ডাকি? প্রশ্ন শুনে ত্রিনয় ব্রু কুচকায়। আসলে এটা পাগল। সে বিছানায় হেলে দুলে বসলো, খাটটা নড়ে উঠল একটু। তন্নি আরেকটু গুটিয়ে গেল। ডাকবে, সমস্যা কি? তুমি অলরেডি আমাকে তুমি বলেই ডেকেছো। তন্নি কতক্ষণ মনে করার চেষ্টা করলো, তারপর বিফল হলো। বলল, কখন? গাড়িতে। সে আরেকটু সময় চুপচাপ থাকলো। হঠাৎ করেই ত্রিনয়কে দেখতে মন চাইছে। লোকটা এখনো তার ঘোমটা সরাচ্ছে না কেন? কথা খুঁজে না পেয়ে সে আবার বলল, শিলা বলেছিল আপনি ডাকে সম্মান বেশি।
ত্রিনয় ওকে সময় নিয়ে বোঝায়। সম্মান ডাকে থাকে না, সম্মান বোঝা যায় আচার আচরণে। তুমি আমাকে তুমি বলছো মানে অসম্মান করছো না, এটা তোমার কমফোর্টেবল ম্যাটার। এসব নিয়ে কখনো ভাববে না, সম্মান মন থেকে আসে। কাছের মানুষকে সহজেই তুমি বলা যায়, বুঝছো? তন্নি ভীষণ খুশি হলো, তার বর বুঝদার আছে। খুব সুন্দর কয়েকটা কথায় ওর সমস্ত অস্বস্তি শুষে নিল কেমন, কিন্তু কথা বলল না। আঁচলের তলায় তার মুখের প্রতিক্রিয়া ত্রিনয় বুঝল না। সে একটা বালিশ পিঠের পিছনে ঠেকিয়ে বিছানার হেডবোর্ডে হেলান দিল। তন্নিকে আদেশ করলো। ঘুমটা তোলো। তন্নি বোকা বনে গেল। বইয়ের ঘুমটা তো স্বামী তুলবে, জানে না নাকি? ও বলল, জুই বলল আমার ঘুমটা নাকি তুমি তুলবে। ত্রিনয় সোজা হলো সাথে সাথে। ও, আমাকে তুলতে হবে? ওকে। তারপর আরেকটু এগিয়ে গিয়ে হাঁটুতে ভর করে দুহাতে শাড়ি ধরে উপরে তুলল। তনির ফর্সা মুখটা উন্মুক্ত হলো। সে তাকালো দুটো চোখে, মুগ্ধতায় লিপতে এলো দুজনের চোখ মুখ। ত্রিনয় একটা ব্রু কুচু করে করলো। তারপর তন্নি লজ্জা পেয়ে মুখটা নামিয়ে নিতে চাইলো। এর আগেই দুটো শক্ত হাতের অঞ্জলি পুটে ভর্তি হলো তার গাল দুটো। ত্রিনয় আঁকড়ে ধরেছে, ঠোঁট দুটো গোল হয়েছে। তন্নি চোখ বড় বড় করে তাকিয়ে তাকে আরেকটু কাঁপিয়ে দেওয়ার তাগিদে ত্রিনয়ের মুখটা এগিয়ে এলো। অষ্টদয় এসে বসলো তার মসৃণ টান টান লাবণ্যময় কপালখানায় ভীষণ সময় নিয়ে। তন্নির চোখ দুটো আবেশে বন্ধ হয়ে আসে, হাতগুলো বিছানার চাদর খামচে ধরে। সেখানেই ত্রিনয় আরেকটা চুমু দিল শব্দহীন। তন্নি শব্দ করে কেঁদে উঠল। ত্রিনয় সরে এলো, কিন্তু হাতটা সরালো না। বদ্ধ চোখের পাতায় তাকিয়ে রইল কতক্ষণ। শুভ্র গাল বেয়ে আরো খানিক সময় ঝর্ণার মতো অশ্রু ঝরল। তারপর সে জিজ্ঞেস করল, বউ কাঁদে কেন? তন্নি চোখ মেলল, অমন ফোলা চোখ নিয়েই ভেজা গালে আবদার করল, তোমায় একটু জড়িয়ে ধরি। ত্রিনয় নিজেই টেনে এনে শক্ত করে জড়িয়ে ধরলো, মাথায় পিঠে হাত বুলিয়ে দিল। তন্নি পিঠের পাঞ্জাবি আঁকড়ে ধরে চুপ হয়ে গেল, আর কাঁদলো না। নিজেকে কেমন বাচ্চা বাচ্চা মনে হচ্ছে লোকটার বাহু বন্ধনীতে। কি সুন্দর ঘ্রাণ, চওড়া বুক পিঠ। তারপর কতক্ষণ সে চুপচাপ মাথা এলিয়ে রাখলো। ত্রিনয় ওর মাথায় থুতনি রেখেছে। এবার বলো, কাটলি কেন? তন্নি আস্তে আস্তে ঠোঁট উল্টে বলল, বাড়ি কথা মনে পড়ছিল, আমার এখানে দম বন্ধ লাগছে। ত্রিনয় জিজ্ঞেস করলো, বাইরে যাবে? তন্নি মাথা নাড়ল। না, এতক্ষণ খারাপ লাগছিল, তুমি আসার পর থেকে ভালো লাগছে। দাদু বলেছে স্বামীর মতো আপন আর কেউ নেই। ত্রিনয় একটু শব্দহীন হাসলো, মাথা থেকে থুতনি সরিয়ে জিজ্ঞেস করলো পুনরায়। এইভাবেই থাকবে? তন্নি প্রথম প্রথম লজ্জা পেল, নিজেকে হাতের বেষ্টনীতে আবিষ্কার করে আরেকটু গুছিয়ে গেল। ভুলেই গিয়েছিল। সে সরে এলো। ত্রিনয় বিছানার বোর্ডে হেলান দিয়ে একটা বালিশ রাখলো কোলের ওপর। দেখলো তন্নি মুখ ঘুরিয়ে রেখেছে, একটু একটু হাসছেও। এই হাসিকেই কি তবে মেয়েদের লজ্জা বলে? এত অপরূপ দেখতে মেয়েদের লজ্জা পাওয়ার দৃশ্যের থেকে আবেদনময়ী চিত্র বোধ হয় ভূখণ্ডে নেই। অপার্থিব মনোমুগ্ধকর, অথচ পুরুষ তাকায় শুধু দেহে। ত্রিনয় সেসব ভাবনা বাদ দিয়ে বলল, সোজা ঠিকঠাক হয়ে বসো। তন্নি নড়ে চড়ে বসলো, কথা বলল না। লাইনটা নিভে গেছে কতক্ষণ হলো। ঘরে সবুজ রঙের ড্রিম লাইট জ্বলছে মিটিমিটি। ত্রিনয় জিজ্ঞেস করলো, তোমার কোনো শখ নেই? তন্নি প্রথমে বুঝলো না, তারপর জবাব দিল, আছে। কি? তন্নি এদিকে তাকালো হেসে হেসে। বাগান করা। ত্রিনয় কিছুটা বোকা বনে গেল। হোয়াট? এটা একটা শখ হলো? তন্নি অনাগ্রহী ভীষণ, কথায় কথায় ইংরেজি বলে, সাহেব কোথাকার। সে উত্তর দিল, আরে ধুর, কিসের সব, ছোট থেকেই এটা লিখেছি, তাই এটাই বললাম। লিখেছো বলতে? তুমি তো দেখি কিছুই বোঝো না। স্কুলে আমরা প্যারাগ্রাফ লিখতাম না, ইয়োর ফেভারিট হবি, তখন লিখতাম না, মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং। আমার পড়ার ঘরের সামনে একটা বাগান আছে, সেখানে আমি ফুল গাছ লাগিয়েছি, প্রতিদিন সেখানে কাজ করি। আবার কয়েকটা সবজির গাছও আছে, আম্মু সেগুলো দিয়ে সুস্বাদু খাবার বানায়। তন্নি কথার মধ্যে হেসে উঠল। আদতে আমার কোনো পড়ার ঘরই নেই, বাগান তো দূর কি বাদ। বাপ জীবনে একটা গাছ লাগাইলেও মরে ভূত হয়ে যেত।
ত্রিনয় বুকে হাত গুজে ভাঁজ করে রেখেছে, চোখ মুখ তার অসহায় ভীষণ। মেয়েটা কি বোকা? ও জিজ্ঞেস করলো। লিখেছো বলতে? তোমাকে আমি রচনা জিজ্ঞেস করেছি? তন্নির হাসি হাসি মুখটা বদলে গেল। শুনেছিলাম তুমি শিক্ষক, তাই ভাবলাম। তাই ভাবলে আমি তোমাকে এখানে পড়ালেখা জিজ্ঞেস করছি? তাহলে? ঘুম পাচ্ছে? না, তোমার সাথে কথা বলে ভালো লেগেছে। ত্রিনয় একটা লম্বা শ্বাস ছাড়লো। তন্নির পেছনেও একটা বালিশ দিয়ে হেলান দিয়ে দিল। তারপর আস্তে ধীরে বলল, শখ মানে ইচ্ছে, মনোবাসনা। মেয়েদের বিয়ের পর অনেক শখ থাকে, ইচ্ছে থাকে, বিয়ে ছাড়াও থাকে যেগুলো সে পূরণ করতে পারে না। যেমন ঘোরাঘুরি, পড়ালেখা, সংসার, আরও অনেক কিছু আছে। তোমার তেমন কোনো অপূর্ণ শখ আছে? থাকলে আমাকে বলো, আমি পূরণ করার চেষ্টা করব। তন্নি আশ্চর্য হচ্ছে, বাসের ঘরে কেউ এসব জিজ্ঞেস করে? ও কি আরো জনে জনে গোপনীয় কথা বলে গেছে? উনি এমন অদ্ভুত কেন? বিয়ে হয়েছে, সংসার করবে, এখানে শখ জিনিসটা এলো কোথা থেকে? সে উত্তর দিল, কোনো শখ নেই, আমি সব বুঝি না। যখন বুঝবে তখন বলে দিও। তন্নি মাথা নাড়ে। আচ্ছা। ত্রিনয় আরেকবার প্রশ্ন করলো, বাসর রাত নিয়েও নাকি মেয়েদের অনেক ইচ্ছে থাকে? আজকে তো চাঁদ নেই, কাঁধে মাথা রেখে আকাশ দেখবে? ছাদে যাবে নাকি হাঁটতে? তন্নির মাথার উপর দিয়ে যাচ্ছে সব। বাসর রাতে বর বউ বাইরে থাকবে কেন? সে বোকা কণ্ঠে শুধালো। বিয়ের বছর জিনভূত বেশি থাকে, বাইরে যেতে হবে না, লোকে দেখলে কি বলবে? ত্রিনয় কিছু বলল না। কিছু কিছু দুর্লভ মুহূর্তের আনন্দ এমনিতেই বোঝা যায় না, সব চোখে দেখতে হয়। সে বলল, তন্নির মাথার উপর দিয়ে যাচ্ছে সব। বাসরাতে বর বউ বাইরে থাকবে কেন? আমার ঘরে তো চাঁদ আছে। বাইরে যেদিন পূর্ণিমা উঠবে সেদিন তোমাকে নিয়ে চাঁদ দেখব। তন্নি নিজের দিকে আঙ্গুল তাক করে। আমি চাঁদ? আমার চাঁদ। চাঁদের গায়ে যে অতগুলো দাগ। তোমার গায়ে লাগতে দেব না। তন্নি ভীষণ খুশি হয়ে চুপচাপ বসে পড়ল। ত্রিনয়কে ডিঙিয়ে পেছনের জানালার দিকে তাকিয়ে রইল এক ধ্যানে। বড়রা যা বলেছে সব ভুল। ওরা তন্নিকে ভীষণ ভয় পাইয়ে দিয়েছিল। তার বর তো ভীষণ ভালো, সে কথা বলল না। ত্রিনয়ও আর কিছু বলল না। সামনে তন্নি বসে আছে, তার শরীরটা ঘেমে যাচ্ছে। হঠাৎ হালকা আলোয় মুখটা স্পষ্ট দৃশ্যমান। সে চোখ বুজে নিল। আরেকবার তাকালে দৃষ্টি গিয়ে আছড়ে পড়ল মেয়েটার ভাঙা ঠোঁটে। ত্রিনয় আর ভাবল না, এগিয়ে গেল। তন্নি হুট করে তাকালো। ত্রিনয় পিঠের বালিশটা এক হাতে ঠিক করে সেই হাতটা তন্নির মাথার পেছনে রেখে হাতের তালুতেই ওকে শুয়ে দিল। তারপর ধীরে ধীরে পুরো শরীরটা তন্নির ওপর নেমে আসতে দেখে এসে কেঁপে উঠল। হাত পা থরথর করে কাঁপছে। অজানা লাবুডুবু বুকের আনাচে কানাচে। 2 মিনিট লোকটার উষ্ণ নিঃশ্বাস ওর মুখের উপর আছড়ে পড়ল। তন্নি মুখটার দিকে তাকিয়ে একটু স্বাভাবিক হলো, তবে ওর স্বাভাবিকতা টিকলো না বেশিক্ষণ। ত্রিনয় আরেকটু ঝুঁকে এসে গালে হাত রেখে বুলিয়ে দিল এবং সাথে সাথে নিজের ঠোঁট ওর ঠোঁটে চেপে ধরল। প্রথমবারের মতো এত ঘনিষ্ঠ হওয়ায় আর ঠোঁটে স্পর্শে তন্নি নিজের শাড়ি 2 হাতে খামচে ধরল। চোখগুলো ঠাটিয়ে বন্ধ করে নিল, দম আটকে রাখলো। আর কিছুক্ষণ এভাবে চললে ওর নিঃশ্বাস আটকে মরে যাবে। ত্রিনয় ঠোঁটটা ঠোঁট থেকে সরিয়ে গলার খাঁজে গেঁথে দিল। মাথার পেছনের হাতটা পিঠের নিচে দিয়ে অপর হাতটা কোমরে রাখলো। তন্নির শরীর তখনও থরথর করছে। ঠোঁট মুক্তি পাওয়াতে সে শ্বাস ছাড়ল। ত্রিনয় বুঝতে পেরে হাসলো। এভাবে কাঁপে না, ভয় পেও না, করবো না কিছু। তন্নি জিজ্ঞেস করলো, তুমি এভাবে শ্বাস ফেলছো কেন? এমনি। তুমি একটু তাড়াতাড়ি বড় হয়ে যাও। কথা বলার সময় দাড়ির সংস্পর্শে ওর দম আটকানো অনুভূতি হলো। ত্রিনয় বোধহয় ঘুমিয়েছে। তন্নি দিশেহারা হয়ে নিজের হাতটাতেই দাঁত বসিয়ে দিল। ভালোও লাগছে, আবার ছুটে যেতেও মন চাইছে। ভীষণ জ্বালাতো। ফজরের আজান পড়েছে চারিদিকে। তন্নির ঘুম ছুটে গেছে। দাদি বলেছে সকাল সকাল গোসল করবি, কিন্তু সে গোসল করবে কেন? গোসলের মতো কিছু হয়নি তো। তন্নি আদো আদো চোখ খুলল। ত্রিনয়ের হাত দুটো ওকে জড়িয়ে রেখেছে, একটা পা ও শরীরের ওপর। তন্নি মনে করতে পারে না রাতে ঘুমানোর সময় ত্রিনয় ওর বুকের উপর ছিল।
এইভাবে আষ্টে পৃষ্ঠে ধরলো কখন তন্নি নড়ে চড়ে উঠল। ত্রিনয় বিরক্ত হচ্ছে। তন্নি কানের কাছে মুখ নিয়ে বলল, ছাড়ো। এই ত্রিনয় সেভাবেই চোখ কুচকে ওর দিকে তাকালো। ঘুম ঘুম স্বরে জিজ্ঞেস করলো। এত সকালে কোথায় যাবে? তন্নি চমকে উঠল। মারাত্মক কণ্ঠস্বর। সে কথা খুঁজে পেল না। কিভাবে জিজ্ঞেস করবে? আচ্ছা থাক, নিজের বরকে জিজ্ঞেস করলে তো ক্ষতি নেই। সে মিনমিন করে বলল, দাদু বলেছিল সকাল সকাল উঠে গোসল করবি, এখন যাই। ত্রিনয়ের কপালে ভাঁজ অনেকগুলো। তন্নি লক্ষ্য করলো প্রথম দিনের মতো হাজারটা বিরক্তি নিজের রূপে ফিরে আসছে। ত্রিনয় আরেকটু চেপে ধরলো ওকে। কেন গোসল করতে হয় সেটা বলেনি? তন্নি চুপ হয়ে গেল। হাতের চাপে দম আটকে যাচ্ছে। মনে মনে হাজারটা কথা হাসছে। জিভ নিস্পিস করছে ভীষণ। ও চুপচাপ থাকতে পারে না। ত্রিনয় তাকে ছেড়ে দিল। তন্নি শাড়ি ঠিক করে উঠে বসলো। দিনের আলো ছড়িয়ে পড়েছে। ঘরটা একটু একটু করে আলোকিত হচ্ছে। সেই আলোকিত আলোয় গালে হাত দিয়ে তন্নি ত্রিনয়কে দেখলো। কত সুন্দর ঘুমানোর ভঙ্গিমা, কি সুন্দর স্নিগ্ধ চেহারা। তন্নির মাথায় খুঁত চাপলো। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে সে ত্রিনয়ের দিকে ঝুঁকে পড়ল। খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গালে পরপর শব্দ করে একটা চুমু খেলো। ভেবেছিল ত্রিনয় জেগে উঠবে আর ও দৌড়ে পালাবে। ত্রিনয় উঠল না। সে মন মরা হয়ে পিছু ফিরে গেল। ত্রিনয় বুঝতে পেরে চোখ বন্ধ রেখেই হাসলো একটু। মনে মনে ঘোষণা করলো এত সুন্দর অপার্থিব একটা সকালের জন্য হলেও ছেলেদের বিয়ে করা উচিত। তন্নির সময় নিয়ে গোসল করলো। 2-3 দিন ধরে শান্তি মতো গোসল করা যাচ্ছে না। কি মহা মুশকিল কাণ্ড। তারপর কোনো রকম শাড়ি পরলো 2 ঘন্টা লাগিয়ে। সকাল হয়ে গেছে। বাইরে বোধ হয় সবাই জেগে উঠেছে। ত্রিনয় ঘুমোচ্ছে নাকি সজাগ সে বুঝতে পারল না। তন্নি গিয়ে দরজা খুললো। পেছন থেকে ওকে কেউ জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? তন্নি হকচকিয়ে উঠল। বোধগম্য হতেই শান্ত হতে উত্তর দিল, বাইরে, বাড়ির বাইরে না, রান্নাঘরে। ত্রিনয় বালিশে মুখ গুজে দিল। ওকে আদেশ করলো। মাথায় কাপড় দিয়ে যাও। তন্নি মেনে নিল। তারপর চুপচাপ এগিয়ে গেল সিঁড়ির দিকে। সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। রান্নাঘর থেকে আওয়াজ আসছে। তন্নি শব্দ অনুসরণ করে সেদিকে গেল। রোজিনা রান্না বান্নার আয়োজন করেছেন। তন্নি কি করবে, কি বলবে, কিছু খুঁজে পেল না। তাকে দেখতে পেয়ে রোজিনা নিজেই বললেন, উঠেছো তুমি? বাইরে এলে কেন? ঘরে যাও। তন্নি আস্তে করে জিজ্ঞেস করলো, আমিও তোমাকে সাহায্য করি। রান্না বান্না পারো? একটু একটু। রোজিনা হেসে দিলেন। ওনার হাসি দেখে তন্নি বুঝলো তার শাশুড়ি আম্মা ভীষণ ভালো বোধ হয়। তিনি বললেন, তাহলে আটা মাখো, এরা সবাই সকালে পরোটা খায়। তন্নি চুপচাপ কাজ করতে লাগলো। মনটা কুচকুচ করছে তার। সে শেষমেশ জিজ্ঞেস করলো, আম্মা, আজকে আমাদের বাড়িতে যাওয়ার কথা না? রোজিনা জিজ্ঞেস করলেন, বাড়ির কথা মনে পড়ছে? বোকামে, যাবেই তো, আজকে তোমাদের নায়র তো। তন্নি আর কথা বলল না। সে মনে মনে ভীষণ খুশি হয়েছে। একে একে সবাই হাজির হলো ডাইনিং টেবিলে। রোজিনা তন্নিকে বললেন, ত্রিনয়কে ডাক দাও, গিয়ে উঠুক, খাবে না? তন্নি মেনে নিল। এখানে তার ভালো লাগছে না, ঘরে যেতে মন টানছে। জুই, জবা, রোজিনা ও শ্বশুর কারোর প্রতি তেমন টান আসছে না যতটুকু ত্রিনয়ের প্রতি এসেছে। নূরজাহান বলেছিলেন, একটা রাত গেলেই বুঝবি। তন্নি বুঝেছে। ওদের সবার সাথে কথা বলতে কিছুটা অস্বস্তি এখন হচ্ছে। সময় হলে অবশ্য কেটে যাবে সেটা। সে চুপচাপ ঘরে এলো। তারপর ঝাড়া দিয়ে মাথার ঘোমটা ফেলে দিল। কি গরম পড়েছে। এত গরমে কেউ মাথায় কাপড় দেয়? অসহ্য। পরপর সে বিছানায় তাকালো। ত্রিনয় তখনও ঘুমোচ্ছে। তন্নি আশ্চর্য হলো, এত বেলা পর্যন্ত ঘুমায় উনি না শিক্ষক? সময়ও না বর্তিতা নেই। তন্নি এগিয়ে গেল। কি বলে ডাক দেবে সে ইতস্তত করলো, শুনছো? এই। ত্রিনয় বালিশ থেকে মুখ তুলল। সমস্যা কি তোমার? ঘুমোতে দিচ্ছ না? সকাল হয়ে গেছে। ত্রিনয় কপালের ভাঁজ সমেত উঠে বসলো। তন্নি একপাশে দাঁড়ালো জায়গা দিয়ে। ত্রিনয় বসলো পা ঝুলিয়ে। তন্নি তখন বিছানায় তাকিয়ে আছে।
ফোনটা ওর মনোযোগ কেড়েছে। স্মার্টফোন সে দেখেছে, কিন্তু ব্যবহার পদ্ধতি জানে না। ত্রিনয় ওকে দেখলো, তারপর ফোনটা হাতে নিল। তন্নি হকচকিয়ে গেল, বুঝে ফেলেছে ত্রিনয় ফোনটা দেখিয়ে জিজ্ঞেস করলো, বিয়ের ছবি দেখবে? তন্নি খুশি হয়ে গেল। ফোনটা লক খোলার আগে পর্যন্ত উকি দিয়ে দেখলো ত্রিনয় গ্যালারি ওপেন করেছে। সে তাকালো পাশে, তারপর বলল, বসো এখানে। হাত দিয়ে নিজের পাশটা দেখালো সে। তন্নি গুটিয়ে শুটিয়ে বসলো, খুবই সামান্য দূরত্ব রেখে। ব্লাউজ পেটিকোটের ফাঁকে বাম কোমরের কিছুটা জায়গা উন্মুক্ত। সেকেন্ডের ব্যবধানে তন্নি টের পেল একটা হাত সেখানে স্পর্শ করেছে। ত্রিনয় ওকে টেনে নিজের কাছাকাছি নিয়ে গেল। নরম ত্বকে খড়খড়ে হাতের ছোঁয়ায় তন্নি জমে গেল। পায়ের পাতা শিরশির করে উঠল যখন সেখানে রাখা হাতের আঙ্গুলগুলো নড়াচড়া শুরু করলো। তন্নি সময় নিয়ে সাজগোজ করে তৈরি হলো। তার এত আনন্দ লাগছে যা বলার বাহিরে। মনে হচ্ছে এক যুগ পর বাপের বাড়িতে যাচ্ছে সে। এত খারাপ লাগছে বাড়ির জন্য। সে একটা লাল শাড়ি পরে, চোখের কাজল দিল, ঠোঁটে হালকা লিপস্টিক, কানে হাতে গয়না। নতুন নাকফুলটাই তাকে ভীষণ সুন্দর লাগছে, কেমন বউ বউ রব শরীরে। ত্রিনয় নিচে গেছে, তন্নির জন্যই বোধহয় অপেক্ষা করছে। আয়নায় তাকিয়ে থাকতে থাকতেই ত্রিনয় ঘরে এলো। তন্নির কাল রাত থেকেই সরাসরি লোকটাকে দেখলে লজ্জা লাগছে, ভীষণ লজ্জা। সে চুল আঁচড়াতে আঁচড়াতে ডান পাশে তাকালো। ত্রিনয় বিছানায় বসে ঘড়ি পড়ছে হাতে, ভুলে গিয়েছিল বোধহয়। সেও তখন তাকালো। তন্নি আরো একবার থতমত খায়, আগের মতোই চাহনি চোখের। মুখটা পুরো প্যাঁচার মতো, ওর দিকে বেহায়ার মতো আরো কতক্ষণ চেয়ে রইল। তন্নি পুনরায় নূরজাহানের কথা স্মরণ করলো। ছেলেটার দৃষ্টি ভালো না, ওর দিকে কিভাবে যেন একটা তাকায়। তন্নি শেষমেশ মাথায় ঘোমটা টানলো কপাল পর্যন্ত, ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগছে?